কালকে যে মেলা থেকে বইগুলো কিনে এনেছিলাম না, আজ ঘুম থেকে না উঠতে উঠতে মিঠাইয়ের চার দাদা এসেছে। হাই কর, দেখো বইগুলো দেখো। পড়াচ্ছি। মিঠাই বই পড়তে খুব ভালোবাসে বল, তাই না? সেই অঙ্কুশ দাদা এসেছে। মিঠাই একটা দাদা একটা মামা, ওটা হচ্ছে অঙ্কুশ মামা। হাই দা, মিঠাই একটু হাই বলে নি। হাই, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলো, গুড মর্নিং। ঠিক আছে, এবার দেখো এইগুলো দেখো, এইগুলো দেখো। পেঁপে, এটা লিচু। তাহলে মিঠাই লাইভ ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। গুড মর্নিং সবাইকে। মিঠাই সবে মাত্র ঘুম থেকে উঠলো। সর্দিতে কি হয়েছে? কালকে আমার গাড়ি হাওয়ায় যাওয়া হয়েছে। ও থাক, ও থাক, ওর মতো থাক। দেখো দেখো দেখি। হ্যাঁ, এইটা সবেদা। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হয়ে গেছে, রোদ বার হয়নি বলে বাইরে বার করিনি। তো হালকা একটু রোদ উঠেছে, দাদুর কাছে দিলাম, একটু নিয়ে ঘোরাঘুরি করবে। আমি তার মধ্যে অনেকগুলো কাজ সেরে নেবো। দিদা গেছে কাজে। তো এদিকে বাড়ির সব কাজগুলো সেরে নিয়ে ঘাটে যাওয়ার আগে মিঠাইকে একটু বাড়ি কিছু খাইয়ে দিচ্ছি। সকালে উঠে ওকে ফর্মুলা মিল্ক বানিয়ে দিয়েছিলাম। আজ যাবো একটু আবার আমার শ্বশুর বাড়িতে, অনেকটাই দরকারি কাজ রয়েছে আমার, আর অনেকটা টেনশনেও আছি বলতে পারো। তোমাদের সাথে সত্যি অনেক কিছু কথা আমার শেয়ার করা রয়েছে, যেগুলো বলবো ভাবি, তারপরে ভাবি যে এইগুলো আমি নিজেই সলভ করে নিতে পারবো। কিন্তু এমন কিছু কথা আছে যেগুলো হয়তো তোমাদেরকে বললে আমাকে সলিউশন দিতে পারবে। আর শ্বশুরবাড়িতে যাব, কিছু কাগজপত্র মিঠাইয়ের সেন্টারে জমা দিতে বলেছিলাম, তার জন্য আমি যাব আজ। অনেক দিন ধরেই বলেছিল, তো আজ যাই কাল যাই করে যাওয়া হয়ে ওঠেনি। একবার বলেছিলাম একটা ব্লগে, তো আজকে ফাইনালি একটু সময় করে যাব। মিঠাইকে চান টান করিয়ে খাই দিয়ে ঘরের কাজ সেরে বিকেল দিকে। আর কাউকে জানাইনি যে আমি আমার শ্বশুরবাড়িতে যাব আর কি, সেইভাবে কোনো প্রিপারেশান নিইনি। আজ সকালে উঠেই ভাবলাম যে না, আজ আমাকে যেতেই হবে, সময় পেরিয়ে যাচ্ছে, অনেকটা দেরিও হয়ে যাচ্ছে। আর ঘরের কাজ বলতে ঘরে বিছানাটা গুছিয়েছি, ঘর দাবার ঝাড় দিলাম, রান্নাঘরটা পরিষ্কার করেছি। আর এবার জলের কাজগুলো করব বলে ঘাটে যাব। তার জন্য মিঠাইকে একটু খাইয়ে দিয়ে আবার একটু ওর চাঁদ দাদার সাথে খেলা করবে, বা দাদুর কাছে থাকে বিশেষ করে। যে দাদুটার কোলে ছিল মিঠাই, ওই দাদুটা না রিটায়ার হয়ে গেছে, বাড়িতেই থাকে, তাই মিঠাইকে নিয়েই সারাক্ষণ ঘোরাঘুরি করে। আমার দাদু যখন বাড়িতে থাকতো ও দাদুর সাথে থাকতো, এখন তো দাদু কাজে যায়, তাই আমি ওই দাদুটার কাছে রেখে দিয়ে বা মিঠাইয়ের মাসিদের কাছে রেখে দিয়ে আমি ঘরের সমস্ত কাজগুলো করি। দেখো মিঠাইটা হেড মানে মাথা, শোল্ডার, কট, আর্ম, বাহু, ইয়ার, চুল, মাউথ, মুখ, নেক, ঘাড়, চেস্ট, বুক, তারপরে হ্যান্ড, হাত, অ্যাবেলো, কুনুই, বেল, পেট, টুথ, উরু, এটা উরু, এটা উরু, এটা উরু। তারপরে টু, পায়ের আঙুলে দেখো, পায়ের আঙুল, ফুট, পায়ের পাতা, নি, হাঁটু, এটা হাঁটু, হিল, ঘোরালি, এটা ঘোরালি, এটা ঘোরালি, লেগ, এটা পা, আই মানে চোখ, নোজ মানে নাক, টুথ মানে দাঁত, এই দাঁত দেখো, দাঁত দেখো, টুথ। আর ইয়ার মানে কি? ইয়ার মানে কি? কান। কান দেখাও তোমার কান কোনটা? হ্যাঁ, এটা কান। এটা ভেরি গুড। এটা লিপ মানে ঠোঁট। আমি যতই কাজ করি মিঠাইয়ের সাথে সময় কাটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে। যখনই সময় পাই ওর সাথেই আমি বসে যাই, খেলা করি বা ওর মতো করে আমি সময় কাটাই। এদিকে আমার সাইকেলটা একটু হালকা নোংরা হয়েছিল, ভাই নিয়ে কাজে যায় বেশিরভাগ সময়টা। আজ যেহেতু আমি আমার শ্বশুরবাড়িতে যাব বলে ভাইকে বলেছিলাম যে সাইকেলটা রেখে দিয়ে যাস, আর অনেকটা দূরে সাইকেল নিয়ে যাই, তো তার জন্যই নোংরাটা হয়ে যায়। আমি তাই ভাবলাম যে ঘরের কাজগুলো সারার সাথে সাথে আমি আমার সাইকেলটা একটু পরিষ্কার করে নেব। নোংরা জিনিস সত্যি দেখতে ভালো লাগে না, আর আমার তো একদমই পছন্দ না কোনো জিনিস নোংরা হয়ে থাকুক। ওইদিকে দিদার ঘাটে নেমেছে বাসন থালা মাজার জন্য, ঠাকুরের ভোগ দেবে, তো তাই বেশিরভাগ সময়টা দিদাই ঠাকুরের ভোগটা দেয়। আর আমি এদিকে সাইকেলটাকে ভালোভাবে মুছতে গিয়ে অনেকটাই সময় মানে কাটিয়ে দিয়েছি সাইকেলের পেছনে।
ঘরের সমস্ত কাজগুলো আমি সেরে নিয়েছি। মিঠাইয়ের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তার সাথে মিঠাইয়ের মামারও অনেক জামা কাপড় পরেছিল আজ, সোয়েটার আর জিন্স প্যান্ট। ওইগুলো কাচতে গেলে না একটু কষ্টই হয়, বেশি ভারী ভারী হয় তো, তার জন্য সমস্তটা কেচে শুকনো দিয়ে দিয়েছি রোদে। আর সাইকেলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ঘাটের ধারে নিয়ে এসে পরিষ্কার করলে কি হয়, জলটা আমি অ্যাভেলেবেল পেয়ে যাব, না হলে তো বয়ে বয়ে নিয়ে যেতে হবে। তাই ঘাটের সামনে এসে সাইকেলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মিঠাই ওই যে ওর দিদার কোলে ছিল, খেলা করছিল। আর আমি এবারে ওকে চান টান করিয়ে খাইয়ে দেবো। ওর রান্নাটা আমাকে করতে হবে। আজ ভাবছি ওকে একটু হালকা করে মাছের ঝোল আর ভাত করে দেবো। ওর সর্দি হয়েছে, সিদ্ধ ভাত করে দিলে কি বলো তো, সর্দিটা মনে হয় যেন বেশিভাবেই হয়। তার জন্য ওকে মাছের ঝোল আর ভাত বানিয়ে দেবো। গাজর নিয়েছিলাম সকালে, এই যে ওকে স্নানটা করিয়ে দিচ্ছি, খাবার বানিয়ে নিয়েছিলাম। আর মিঠাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলেই আমি একটু বার হতে পারবো। তার মধ্যে আমাকে কাগজপত্রগুলো গুছিয়ে নিতে হবে, যেগুলো আমি নিয়ে যাব। আমার আধার কার্ড, আমার বরের আধার কার্ড, আরও অনেক কিছু ডকুমেন্টস আমাকে জমা দিতে হবে, যেগুলো জেরক্স করাও হয়নি। সকালে একটু গিয়ে যদি জেরক্স, মানে আমাকে বলেছিল অনেক দিনই, আমি করব বলে না আর করা হয়ে উঠছে না। সত্যি এই সব কাজে না একদমই ফাঁকিবাজ করলে হয় না, সময় মতোই সব কিছু করে দেওয়া উচিত। আর আমি তো সময়ের অভাবে, মানে আমি নিজে থেকে যদি চাইতাম হয়তো চলেই যেতাম, হয়তো সেইভাবে মানে কেয়ার করিনি, তার জন্যই এত দেরি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে খেতে বসে গেছে। আমি মিঠাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়েছে। আজ রান্না হয়েছিল আমাদের মাছের ঝোল আর ভাত। দিদা গেছে একটু ভিডিওতে। এখন সেই দুয়ারে সরকার বসছে না, আমাদের স্বাস্থ্যসাথীর কার্ডটা আছে, তো সেটা আমার ঠাকুমার নামের সাথে একসাথে রয়েছে। আমার ঠাকুমা যেহেতু মারা গেছে, তার জন্য আমার দিদা গেছে দেখাতে যে ওটাকে কোনো কিছুভাবে বদলাতে হবে কি না, না একসাথে থাকলেই হয়ে যাবে। তার জন্য গেছে একটু ভিডিওয়ে। আমি তাই বাড়িতে একা ছিলাম, খেয়ে নিচ্ছি। মিঠাই এদিকে এই যে ঘুমিয়ে পড়েছে, ও এখন ঘুমাচ্ছে। ওর মাসিকে বলেছি যে ওর কাছে থাকার জন্য, আমি যাব আমার শ্বশুর বাড়িতে, ওর মাসিও এসে যাবে। আমি ওকে আমাদের বাড়িতে রেখে দিয়েই তারপরে বার হব। এই যে ব্যাগ ভর্তি করে ফাইল নিয়ে বার হয়ে পড়লাম। সাইকেলটা নিয়ে যাব আমি আমার শ্বশুর বাড়িতে। মিঠাই এখন ঘুমাচ্ছে, সেই ভাগে চলে যাচ্ছে। এখন প্রায় 2:30টার মতো বাজে। হ্যাঁ হ্যাঁ, মেয়ে ঘুমাচ্ছে, এক্ষুনি চলে আসবো, যাবো আর চলে আসো। দেখো ও শরীরটা খারাপ, ওকে যে নিয়ে যাবো, একটা ভ্যান ভাড়া করতে হবে। সাইকেল নিয়ে গেলে ওকে কি আর নিয়ে যেতে পারো? আর এর খুবই দরকার, যেতে হবে। গিয়ে থাকে সে ব্যাপারটা, একটু ভাড়া টাড়া করে নিয়ে গেলাম, হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে উঠে মিঠাই তো আবার উঠে গেছিলো, নাহলে আর একটু আগেই বার হয়ে পড়তাম। আর ওকে ঘুমটা আবার পাড়িয়ে দিলাম, দিয়ে সাইকেল নিয়ে যাব আমি আমার শ্বশুরবাড়িতে। প্রায় আগে এরকম যেতাম, যখন পোষণ ছিল, বিয়ের আগে। আমার যেন ননদরা আমার শ্বশুরবাড়িতে যাচ্ছে বলল, তো স্কুল পড়া যখন ছুটি থাকলো, এরকম সাইকেল নিয়ে না চলে যেতাম। তো সেই সময়টার কথা সত্যি আলাদাই ছিল। আর এখনের অনুভূতিটা একদমই আলাদা। মিঠাইকে নিয়ে যাওয়ার খুবই ইচ্ছা হচ্ছে, কিন্তু ওকে নিয়ে গেলে কি বলো তো, অন্য একটা গাড়ি করে নিয়ে যেতে হবে। আর আমার ওখানে একটু দরকারি কাজ রয়েছে, সেন্টারে কিছু কাগজপত্র জমা দিতে হবে মিঠাইয়ের। তো তার জন্য অনেক দিন আগেই বলেছিল, আর যাবো করে যাওয়া হচ্ছে না। আজ ফাইনালি যাচ্ছি, গিয়ে দিয়ে আসি। যেহেতু দরকারি কাগজপত্র একটু সময় মতো করে দিয়ে আসাটা উচিত, তো আমি সময় পার করে ফেলেছি। যাই, মিঠাই এখন ঘুমাচ্ছে। ঘুম ভাঙার পরে বলেছি বোনদেরকে একটু দেখার জন্য মিঠাইকে, সেই ফাঁকে আমি চলে আসবো সন্ধ্যের আগেই, বাড়ি থেকে একটু ঘুরে আসি, আর তোমাদেরকেও দেখাবো। চলো, সাইকেল নিয়ে যাবো তো। এই যে সাইকেল নিয়ে বার হয়ে পড়লাম। কিছু জেরক্স করতে হবে, প্রথমে দেখাই যাক যে কোথাও জেরক্স দোকান খোলা আছে কিনা। সকালে মনে পড়েছিল মিঠাইকে সকালে কার কাছেই বা রাখবো, বিকেলে যাবো বলে, তাই ভাবলাম যে বার হয়ে একেবারে জেরক্স করে নিয়ে তারপরে যাব। তো প্রথমে জেরক্সটা করতে হবে, তারপরে ওখানে পৌঁছাতে হবে। তার আগে দেখি সেন্টারে দিদিকে একটু ফোন করি, উনি কোথায় আছে। না হলে ওনাদের বাড়িতে যাব, আর না হলে সেন্টারে যাব, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। ওনাকে আগে আমি ফোন করে জিজ্ঞাসা করে নিই যে এখন উনি কোথায় রয়েছে।
আমার ছোটো ননদের কাছ থেকে চাবিটা নিলাম, নিয়ে বাড়ির দিকে এসেছি। প্রথমে একটু বাড়িতে ঢুকি। আমি যে সেন্টারে দিদিকে ফোন করছিলাম জানো তো, ফোন ধরছে না, আবার জঙ্গল হয়ে গেছে পুরো চারিদিকটা, কী অবস্থা। কবে যে এখানে এসে থাকতে শুরু করবো। সেন্টারে দিদিকে কতবার ফোন করলাম, ফোনটা ধরলো না। আমি তো কি জোরসে সাইকেল চালিয়েছি বলে বোঝাতে পারবো না। আমার দাদুর বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্বটা একটু হলেও অনেকটা দূরে। আর আমার জেরক্স করার ছিল, একটা দোকানে গেলাম, তো ভাগ্যচক্রে জেরক্স দোকানটা খোলা ছিল, সমস্ত জেরক্স করে নিয়েছি। আর আমি আমার মানে শাশুড়ির কাছে যাব, বাড়ি হয়ে শাশুড়ির কাছে আমাকে যেতেই হবে, খুবই একটা দরকারি কাজ রয়েছে আমার বাড়িতে। প্রথমে এলাম, লাইট জ্বলে দেখতে পারো দাবাতে সব সময়, তো ওই লাইটটাকে আমি চেঞ্জ করে দেবো, এদিকের লাইটটা জ্বালিয়ে দেবো আর এদিকেরটা বন্ধ করে দেবো। ঘর দাবাটা একটু হালকা করে ঝাড়পালা দিয়ে পরিষ্কার করে তারপরেই যাব। অনেক দিন ধরে যেহেতু পড়েতে থাকে, সেই কালী পুজোর দিনকে এসেছিলাম, দেখেছিলে আমার ব্লগে। আর এই আসছি, তার মাঝখানে আমার ননদরাও কেউ আসেনি। সবার কাছে চাবি থাকে, কারণ সবাই মাঝে সাঝে এসে এই যে লাইটটাকে চেঞ্জ করে দেয় জ্বালিয়ে, তার জন্য। আর যেভাবে ঘর দাবা ছিল সেইভাবেই রয়েছে, যেহেতু কেউ আসে না। আর এখানকারের লোকরা সত্যি অনেকই ভালো। আর ফ্রিজটা দেখি, ঘরে লাইটটা জ্বালিয়ে না ভুল করে হয়তো আগেরবারে চলে গেছি, ঘরে যে নাইট ল্যাম্পটা জ্বলছে আর একটা লাইট আমাদের ঘরে কেটে গেছে, বড় লাইটটা, এই ছোট লাইটটাই কোনো রকম জ্বলছে। পরের বারে যখন আসবো দেখি লাইটটাকে আমি ঠিক করে নেব। বাড়িতে আসার সময় তিশাকে ফোন করেছিলাম, সেন্টারে দিদি যেহেতু ফোন ধরছিল না, ওনাদের বাড়িতে যাব, ফর্মগুলো জমা দিয়ে আসবো। আজ এসছি যেকালে কাজটা সেরে তারপরেই যাব। তিশাকে ফোন করলাম, ওর শরীরটা খুবই খারাপ ছিল, সেটা শুনে তো মনে হচ্ছিল যে ওকে কীভাবেই বা নিয়ে যাব। আর ও বললো যে কাকি তুমি আসো, তারপরে আমি দেখছি। সকাল থেকে এই মেয়েটা উঠতে পারেনি, আমার জন্য আবার এসেছে। এই যে ও ভিডিওটা আমাকে বানিয়ে দিচ্ছে, এখানে আসলে ওকেই আমি আগে ফোন করি যে আছে কিনা। আর বিশেষ করে সেন্টারে দিদি বাড়ি যাব বলে, আমি চিনি না যেহেতু রাস্তা, এখানে খুব একটা আমি সবাইকে চিনি না, তো তাই তিশাকে আমি বিশেষ করে ফোন করেছিলাম। ওর এই শরীর খারাপ অবস্থায় আমার সাথে ও যাচ্ছে। সত্যি ওকেও যতটা আমি পরিমাণ ভালোবাসি, ও ঠিক আমাকে ঠিক ততটা পরিমাণই ভালোবাসে। ঘরে ইলেকট্রিকের জিনিসপত্রগুলো আমি একটু দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। বিশেষ করে ফ্রিজটা প্রায় 2 বছরের কাছাকাছি চালানো হচ্ছে না ঠিক মতো, মাঝে সাথে যখন আসা হয় তখনই চালানো হয়, আর বাদ বাকি সময়টা পড়েই থাকে। ঠিকই আছে, মোটামুটি কোনো অসুবিধা হয়নি, ফ্রিজটা চলছে। আর লাইটের সমস্যা হয়েছে, আমাদের ঘরের ভেতরে একটা লাইটটা আমার খারাপ হয়ে গেছে, সেটা পরের বারে আসলে ঠিক করে নেব, বললামই তো। আর আগের বারে এসে দেখেছিলাম যে ফ্রিজের এই যে যেটা ধরার জায়গা সেটা কিভাবে খুলে এসেছে। আগের বারে হয়তো কেউ টানাটানি করে খুলতে গেছে, যেহেতু অনেক দিন ধরে পড়ে থাকে, হট করে তো খুলে যাবে না, টানা হিজড়ার কারণে ভেঙে গেছে। চেঞ্জ করতে হবে, তবুও ফ্রিজটা ঠিকই আছে। ইলেকট্রিকের জিনিস আমি ভাবছিলাম হয়তো নষ্ট হয়ে যেতেও পারে, বাড়ির লোকও সবাই সেটাই বলছিল। আর চারিদিকে প্রচুর পরিমাণে ঝুল হয়েছে, মেঝে টেজেগুলো নোংরাও হয়েছে, থাকি না, একদমই ব্যবহার হয় না, তো এরকম তো হবেই, তাই না? যেভাবে জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম সেইভাবেই সমস্ত জিনিসটা রয়েছে। আর একটু শুধু পরিষ্কার করে নিতে হবে। মিঠাইকে তো নিয়ে আসবো বলে আমি কালী পুজোর কালী পুজোর দিনকে এলাম, এসে সমস্ত জিনিসটা পরিষ্কার করে দিয়ে গেলাম। ভেবেছিলাম 1-2 সপ্তাহ এসে থাকবো, কিন্তু আসার হয়ে উঠলো না। মানে এ কাজ সে কাজ এটা ওটা করতে সত্যি সময় পেরিয়ে যাচ্ছে। আসবো, এই ঠান্ডাটা পেরিয়ে গেলেই এখানে এসে এমনভাবে থাকতে শুরু করবো, আর যাবই না। নিজের বাড়ি বলে কথা, তাই না? রান্নাঘরটাও একটু চেক করে নিলাম, সমস্ত জিনিসপত্রই ঠিকঠাক আছে। এবার আমাকে আবার সেন্টারে দিদির বাড়িতেও যেতে হবে, বেশি দেরি করলেও হবে। বাড়িতে এসে তিশাকে নিয়ে এখন যাচ্ছি সেন্টারে দিদির বাড়ি। ফোন করলাম অনেকবার, ফোনটা ধরলো না, সেই যে আমাদের বাড়ি, আর নতুন বাড়িটা, পুরনো বাড়িতে গেলাম দেখতে পেলে। আর তিশার শরীরটা সকাল থেকে প্রচণ্ড খারাপ, ও সকাল থেকে ফুড পয়জন হয়ে গেছিলো, তার জন্য ও সারাটা দিন ঘুম থেকে বলছি, ঘর থেকে বাড়ি হয়নি, আর শরীরটা একদমই ভালো ছিল না। আমার জন্য আবার হেঁটে হেঁটে যাচ্ছে। মিঠাই বলছি, দেখেছো আমি সবসময় মিঠাই বলি বলে। ভালো আছে দিদা? দাদুকে দেখলাম না, মিঠাই নিয়ে আসিনি। আর এক্ষুনি এসেই চলে যাচ্ছিস? কখন এলি? এই তো সেন্টারে দিদি বাড়ি যাবো এক্ষুনি। আচ্ছা আচ্ছা, একদিন আসিস। হ্যাঁ, পিসি এসছে? না, আসেনি। পিসির বাড়ি থেকে ও বাচ্চা ভালো আছে? হ্যাঁ গো, ভালো আছে। আমি আর তিশা এখন যাচ্ছি সেন্টারে দিদির বাড়িতে। তিশা কথা বলার অবস্থায় আছে? একটা কিছু বলবে?
এখানে আসলে আমার সঙ্গী তৃষা, তাই না? এই ভিডিও মানে এই কথাটা যতবার আমার সাথে করেছে ভিডিওতে বলেইছো। বলেছি কিন্তু মানে যতই বলি ততই কম পড়ে যাবে। এই যে বাড়িতে চলে এলাম, মিঠাই এখন ওর মাসিদের সাথে রয়েছে। ঘুম থেকে উঠে গিয়ে কিছু খেয়েছে? আরে হ্যাঁ, কত কি খেয়ে দিল। কি খেয়েছে? বিস্কুট খেয়েছে। আমি ওর ঠাকুমার কাছে গেছিলাম, অনেক চব্য হয়ে গেল। সবটা আজ বলবো, অনেক কিছু জমানো কথা আছে যেগুলো মানে আমি না বলে থাকতে পারছি না, আজকে তোমাদের সাথে শেয়ার করবো। এটাই কথা বলো। হাই, কেমন আছো? ভালো? মা তো ভালো নেই বাবা, আসতে টুসিকে ডাকো না। এই যে ওর মাসির নাম টুসি, সবাই বলে ডাকে না, ও ডাকছে। ও টুসু, কি সুন্দর করে ডাকছে, তাই না? আগে বলো তারপর টুসি ও দেয়নি, দিদাকে আবার বলে দিচ্ছে। আগে বলো তারপরে দেয়নি আগে বল তারপরে বলো আগে বলো। আর সত্যি মানে আমি অনেকটা টেনশনে আছি, মাথাটা যন্ত্রণা করছে। সবটা বলবো কারণ তোমাদের সাথে সবটা শেয়ার করি, না বললে মানে আমি হালকা হব না। কি হয়েছে? এটা উতা সীতা, এটা উতা সীতা। আগে বল বল মাসিমণি বল। কি বলছে? এটা আমাকে একটা হামদা মিঠে একটা হামদা। আগে দাও তারপর দাও, একটু দাও তারপর আগে দাও, আগে দাও। ওই টুসি কি বলছে? আর সেন্টারে গেলাম, গিয়ে কোনো কাজই হলো না। মিঠাইয়ের কিছু ডকুমেন্টস আমি জমা তো দিয়ে এসেছি, কিন্তু হয়তো সেই ডকুমেন্টসে কোনো কাজই হবে না। আমি গেছিলাম, এখন প্রত্যেকটা বাচ্চা হওয়ার পরে মানে ইমিগ্রেশনের কাগজ জমা দিতে হয়, বাবা মার আধার কার্ড, সমস্ত ডকুমেন্টস আর কি ওদের কাছে জমা দিতে হয়। যেহেতু আমার বর নেই, তার জন্য ওর ডেথ সার্টিফিকেটের জেরক্স জমা দিতে হয়। এবার মিঠাইয়ের কোনো কাজ করতে গেলেই ওর বাবার কাগজটা আমাকে দিতেই হবে। তো সেটা এখনও মানে পোষণের ডেথ সার্টিফিকেট এখনও পর্যন্ত বার হয়নি। তো তোমরা অনেকেই আমাকে বলছিলে যে এই কাগজপত্রগুলো সত্যি অনেক ইম্পর্টেন্ট আমার কাছে রাখার জন্য। আমি না এত চেষ্টা করছি, এত দৌড়াদৌড়ি করছি বলে বোঝাতে পারবো না, যে ওর ডেথ সার্টিফিকেটটা বার করার জন্য। মানে এর পেছনে অনেক বড় হিস্ট্রি রয়েছে, কেন এখনও পর্যন্ত হয়নি, প্রায় 2 বছর হতে চললো। সবটা তোমাদেরকে বলবো। তো আমি আমার শাশুড়ি মায়ের কাছে গেছিলাম, উনি দায়িত্ব নিয়েছিল যে ডেথ সার্টিফিকেটটা বার করার জন্য, এখনও পর্যন্ত বার করতে পারেননি। তো আমি বলেছি যে আমি আবার যাব, কোথায় কি করতে হবে সমস্তটা আমাকে বলো, যতদূর করেছো তারপর থেকে আমি কি করতে হবে না করতে হবে সমস্ত কাজটা আমি নয় করছি। তো কালকে আবার যাব, দেখছি কি হয়। এই নিয়ে আমাকে দৌড়াদৌড়ি করতে হবে। আর কেন হয়নি সেটা বলতে গেলে এক্ষুনি ব্লগটা সত্যি অনেকটা বড় হয়ে যাবে, শেষই হবে না। তো মানে ওর জন্ম সার্টিফিকেট যেটা হয়েছে মিঠাইয়ের, সেটাতেও আমাকে এখনও অবধি পোষণের ডেথ সার্টিফিকেট শো করা হয়নি। আর ওটা না করলে ওর জন্ম সার্টিফিকেটটাও বেকার, কারণ ও হওয়ার অনেক আগেই আমার বর যেহেতু মারা গেছে, তাই ওর জন্ম সার্টিফিকেটে সেটা আমাকে শো করাতেই হবে। যখন করেছিলাম জন্ম সার্টিফিকেটটা আমাকে ওখান থেকে বলে দিয়েছিল। এতদিন ধরে তার জন্যই আমি অনেক চেষ্টা করছি, দৌড়াদৌড়ি করছি ডেথ সার্টিফিকেটটা বার করার জন্য। আর যদি এটা সাথে সাথে হয়ে যেত না, এত আর দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতে হতো না। সেই পরিস্থিতি তো আমার তখন ছিল না, আমি করতে পারিনি বলে এখনও পর্যন্ত কোনো কাজটাই হয়নি। আর কেন হয়নি, কিসের জন্য হয়নি, সবটা আমি তোমাদেরকে পরের ব্লগে জানাবো, কারণ এই ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। এখানে যদি আমি বলতে যাই অনেকটাই আরও বড় হয়ে যাবে। কালকে ধীরে সুস্থে সমস্তটা জানাবো। তোমরা চাইলে আমাকে অনেকভাবে হেল্পও করতে পারো, তার জন্যই আজকে আমি ব্লগে বলছি, নাহলে এই বিষয়ে আমি কোনোদিন তোমাদেরকে কোনোভাবেই কোনো কথা বলিনি। একা সত্যি আর পেরে উঠছি না, একা সত্যি কোনো রকমভাবে কোনো কাজই করাটা সম্ভব নয়, কেউ যদি না পাশে থাকে।
তো একমাত্র ভরসা তো শুধু তোমরাই রয়েছো, আমার পাশে দাঁড়াও সব কিছু বিপদে আপদে। তার জন্যই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, কালকে সমস্ত কথাটা বলে তোমরা যে যেভাবে পারো আমাকে একটু হেল্প করো, যাতে তাড়াতাড়ি আমি ওই কাজটা করে নিতে পারি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করবো। মিঠাই টাটা বলো। আমি সত্যি অনেক টেনশনে রয়েছি, সারাটা দিন যে কীভাবে আমি কাটালাম, বিকেলের পর থেকে মানে ঘুরছে শুধু মাথার ভেতরে ওটাই যে আমি কি করব। আমার মেয়েটার ভবিষ্যতের দিকে দেখলে আমাকে ওই কাজটা আগে করতে হবে, পোষণের ডেথ সার্টিফিকেটটা বার করতে হবে, নাহলে ওর আমি না পারবো জন্ম সার্টিফিকেটটা ঠিক করতে, না পারবো আধার কার্ড বার করতে, না ওকে ভালো স্কুলে ভর্তি করতে হবে, মানে ওর ভবিষ্যৎটাই পুরো একদম অন্যরকম হয়ে যাবে। তাই আমাকে খুব তাড়াতাড়ি এই কাজটাকে করতে হবে। এতদিন ভাবছিলাম হয়তো যে সমস্ত জিনিসটা গোছানো রয়েছে, আমি এতদিন না, মানে কি বলবো, পরের ব্লগে অবশ্যই বলবো। চলো